সদ্য বিয়ে করা ১৬ বছরের কন্যাকে রেখে ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে গেছে লেফটেন্যান্ট কমান্ডার আশফিন শেখ। নতুন বধূর মুখ দর্শন পর্যন্ত করেনি সে। ছেলেকে আটকাতে দৌড়ে গেলেন রুবেনা শেখ। হাত ধরে টেনে ধরল তাসফিনের। এটা কি করছিস তাসফিন? বিয়ে করা বউ ফেলে তুই এভাবে চলে যাচ্ছিস? শক্তপোক্ত পুরুষটি ভারী স্বরে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম মা, তুমি আমাকে বলেছিলে বিয়ে করতে করেছি, এখন প্লিজ আমাকে ছেড়ে দাও। এক পলক অপেক্ষা করল না তাসফিন, বেরিয়ে গেল গাড়ির দিকে। সঙ্গী হলো তার ছোট ভাই সোহদর্জ শেখ। ছেলের এহেন কাণ্ডে হতভম্ব রুবিনা শেখ। গাড়ি বেরিয়ে গেল দ্রুত গতিতে, একবারের জন্য থামল না তা। বিয়ে বাড়িতে ইতিমধ্যেই কানাঘুষা শুরু হয়েছে। নতুন বর এভাবে মেয়েকে রেখে ফেলে চলে গেল কেন? আচ্ছা, তবে কি মেয়ের মাঝে কোনো খুঁত রয়েছে? একের পর এক বাজে মন্তব্য শুনতে হচ্ছে ফারাহ আহমেদের। সদ্য মেহেদি রাঙা হাতের দিকে তাকিয়ে আছে ফারাহ আহমেদ। বিয়ের বেনারসি পরিহিত এই রমণীর বয়স সবে 16। এসএসসি পরীক্ষায় রেজাল্ট আসার পর নিজের বিয়ের কথা শুনে চমকেছিল মেয়েটা। বড় মামা জয়নাল আহমেদের বন্ধুর ছেলে তাসফিন শেখ, ওনার মা রুবিনা শেখ এক দেখাতেই পছন্দ করেছে ফারাকে। ছেলে মাসে 6 মাসে একবার বাড়ির মুখো হয়, এবারও তাই হলো। ছেলে আসার সঙ্গে সঙ্গে বিয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন রুবিনা শেখ এবং রিজওয়ান শেখ। নিজের বিয়ে নিয়ে মা বাবাকে এত ব্যস্ত হতে দেখে রেগেছিল তাসফিন। এখনই সে বিয়ে নামক পেরা নিতে চাচ্ছিল না, অথচ রুবিনা শেখ মানতে নারাজ। ছেলেকে বিয়ে দিবেন মানে দিবেনই না। খাওয়া দাওয়া বন্ধ করে হসপিটালে ভর্তি পর্যন্ত হয়েছেন তিনি। মায়ের এমন কাণ্ড দেখে হতাশ হয় তাসফিন। এক প্রকার বাধ্য হয়ে বিয়েতে মত দিয়েছে। আশ্চর্যের ব্যাপার, তার দুটো শর্ত ছিল। এক, সে মেয়েকে দেখবে না, ডিরেক্ট বিয়ে করবে। 2, বিয়ে হওয়ার সাথে সাথে সে সমুদ্রে ফিরে যাবে। রুবিনা শেখ প্রথমত ব্যাপারটা আমলে নিলেন না, কিন্তু যখন দেখলেন সত্যি সত্যি ছেলে তার বিয়ে করে চলে গেছে, তখনই আকাশ ভেঙে পড়ল মাথায়। নিজের কথাগুলো ভেবে ভেবে হতাশ হচ্ছে ফারা। কান্নায় ভেঙে পড়তেই চাইছে আখিদয়। টুপটাপ করে অশ্রুকণা গড়িয়ে পড়ছে রঙা হাতের তালুতে। সে কাঁদছে তার ভাগ্য নিয়ে। এভাবে একটা মানুষ তাকে অপমান করলো। এটা কি হচ্ছে ভাইজান? আপনি তো বলেছিলেন আপনার বন্ধুর ছেলে ভদ্র সভ্য। এক কথায় আমি মেয়ে দিতে রাজি হয়েছিলাম, এখন কি হচ্ছে এগুলো? আরিফা আহমেদের কথায় নিজের উপর হতাশ হচ্ছে জয়নাল আহমেদ। এগিয়ে এলেন তাসফিনের বাবা মায়ের দিকে। এটা কি হলো রিজওয়ান, তোর ছেলে ওভাবে? হাত জোর করে ধরলেন রিজওয়ান শেখ। সত্যি ভাই, আমরা বুঝতে পারিনি তাসফিন এরকম কিছু করবে। রুবিনা শেখ আকুতি স্বরে বললেন, দেখো জয়নাল ভাই, আপনি যদি বলেন আমি আমার ছেলের বউকে নিয়ে যেতে চাই, মেয়েটা আমাদের সঙ্গেই থাকুক। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন আরিফা আহমেদ, না, আমার মেয়েকে ওখানে পাঠাবো না। রুবিনা শেখ এগিয়ে এসে হাত দুটো ধরলেন আরিফা আহমেদের। আপা, এরকম করবেন না, ফারা তো এখন আমার ছেলের বউ, ওকে নিয়ে যেতে দিন। আরিফা আহমেদ শুনতে নারাজ, গম্ভীর স্বরে সাফ সাফ জানিয়ে দিলেন, না আপা, এটা সম্ভব নয়। আপনার ছেলে যখন ফেলেই চলে গেছে, তাই আমার মেয়েকে আমি এমনভাবে তো বিদায় দেব না। যদি কখনো আপনার ছেলে নিজ হাতে এসে আমার মেয়েকে চাই, তবেই আমি ফারাকে দিব, নয়তো না। চাপা দীর্ঘশ্বাস ফেললেন রুবিনা শেখ। তাসফিন কবে ফিরবে তার নিশ্চয়তা নেই। সেখানে ফারাকে এসে নিয়ে যাবে, সেটা ভাবা বিলাসিতা। আপা, আরেকটিবার ভাবা যায় না? আরিফা আহমেদ চুপ রইলেন। অর্থাৎ তিনি যা বলেছেন তাই হবে। রাতে শেষ প্রহরে আকাশ এখনও ঘুমন্ত, কালচে নীল আধারে মোড়া। দূর থেকে মৃদু হাওয়া ভেসে আসছে। গাছের পাতাগুলো অলসভাবে দুলতে থাকে। জানালা দিয়ে প্রবেশ করছে সেই মৃদু হাওয়া। হঠাৎই পূর্ব দিগন্তে একটা ফিকে আলো ফুটে ওঠে, একটা হালকা নীলচে আভা, যেন অন্ধকারের প্রথম স্পর্শ রাখল ভোর। ধীরে ধীরে সূর্য মামা উকি দিতে লাগলো। জানালার কাছে টাঙানো সফেদ পর্দা হাওয়ায় দুলছে। সাজের ঈষৎ আলো এসে মুখশ্রী জুলে আলোকিত করছে ফারার। সদ্য লেগে আসে ঘুমটা ভেঙে গেল, উঠতে ইচ্ছা করলো না তার। চুপটি করে বসে বসে রইল বিছানার পাশে। রাতের বেনারসি জড়ানো চোখের কাজল লেপ্টে আছে। রাতের ঘটনাটা মিটতে মিটতে ভোর প্রহর। শেষবেলায় রুবিনা শেখ এসেছিলেন ফারার কাছে। চোখে মুখে মলিনতা ছিল। মায়ের পরশে ছুঁয়ে দিলেন ললাট। ছোট্ট করে বলেছিলেন, আমি খুব শীঘ্রই নিয়ে যাব তোকে। প্রতি উত্তরে কিছুই বলেনি ফারা। রুবিনা শেখ বেরিয়ে যেতেই হাউমাউ করে কেঁদেছে ফারা। লোকটি তাকে রেখে চলে যাবে, সেহেতু বিয়ে করলো কেন? মস্তিষ্ক জোরে হাজারো প্রশ্ন, অথচ উত্তর মেলাতে পারছে না সে। শেষপেশ একটু ঘুম লেগে গিয়েছিল, অথচ ভোরের আলো ছুঁয়ে দিয়েছে তার নেত্রপল্লব। তন্দ্রা কেটে গিয়েছে তার।
দরজা ঠেলে ভেতরে এলেন আরিফা আহমেদ, পেছন পেছন এলেন সাজ্জাদুল আহমেদ। পঙ্গুত্বের অভিশাপে আজ তিনি হুইল চেয়ারে বসা। তারপরে মেয়ের এমনতর অবস্থায় আসবেন না তা কি হতে পারে? মুখশ্রী জুড়ে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। বুকটা হো হো করে কেঁদে উঠল আরিফা আহমেদের। সাজ্জাদুল আহমেদের বড় জয়নাল আহমেদ বলেছিল বলেই আরিফা আহমেদ দ্বিমত করেনি বিয়েতে, এক বাক্যে রাজি হয়েছিল। কিন্তু শেষমেশ মেয়েটার কি অবস্থা হয়েছে। কাছে গিয়ে মাথাটা বক্ষে চেপে ধরলেন তিনি। ফারা, কষ্ট পাস না মা, দেখবি জামাই এসে ঠিক তোকে নিয়ে যাবে। তাসফিন এসে তাকে নিয়ে যাবে কথাটা বিশ্বাস করতেই পারল না ফারা। তবে সে আশাও রাখে না, চলে গেছে বলে কি সে নিজেকে ভাসিয়ে দেবে? এটা তো হতে পারে না। চেয়ার ঠেলে ঠেলে এগিয়ে এলেন সাজ্জাদুল আহমেদ। দেখ মা, আর তুই তো কোনো কালেই মানুষের কথা তেমন একটা ধরিস না, আজকেও ধরবি না। মৃদু হাসলো ফারা, স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল মুখে বলে দিল, আচ্ছা বাবা মা, তোমরা এখন চিন্তা করছো? আমি একবারও বলেছি আমার কষ্ট হচ্ছে না তো? দেখো লোকটি ছেড়ে চলে গেছে কেন তা তো আমি জানি না, তবে যদি কখনো ফিরে তখন কি হবে আমার জানা নেই। কিন্তু তাই বলে যে বাচ্চা ছেড়ে দেব তা তো হতেই পারে না। এই তো এসএসসি রেজাল্ট দিল, এখন কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো। স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরিফা আহমেদ। যাক, মেয়ের মনের ওপর খুব একটা প্রভাব ফেলেনি ঘটনাটা। আমার লক্ষ্মী মেয়েটা। ফারা ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালো, অস্থির কণ্ঠে বলল, বাবা মা যাও না, আমাকে একটু বেনারসিটা ছাড়তে দাও, এত ভারী জিনিসগুলো আমি রাখতে পারছি না। হেসে ফেললেন আরিফা আহমেদ। সাজ্জাদুল আহমেদকে নিয়ে বেরিয়ে পড়লেন। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখল ফারা। বধূর সাজে সেজেছিল এক পুরুষের জন্য, যাকে সে চেনে না জানে না, অথচ তার নামে কবুল করেছে। আচ্ছা, লোকটা কি তাকে একবারও দেখেনি? হয়তো বা দেখেনি, যদি দেখতো তাহলে কি চলে যেতে পারতো? পাশের ফোনটি তুলে নিজের দুটি ছবি তুলে রাখলো। কখনো যদি সেই অচেনা পুরুষ তার সামনে এসে দাঁড়ায় তবে তাকে দেখাবে, বলবে, দেখুন আপনার জন্য বধূ সেজেছিলাম। সকাল যখন সূর্যের আলো ধীরে ধীরে উঁচু হতে শুরু করে, প্রকৃতি নতুনভাবে জাগ্রত হয়ে উঠেছে। পাখিরা গান গায় এবং শীতল বাতাসে সতেজতা ভরে উঠেছে। গ্রামের সুন্দর এই দৃশ্য যে দেখবে সেই মোহিত হবে। সেলাওয়ার স্যুট পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ফারা। সঙ্গী আছে কলেজের বান্ধবী আর বড় মামার মেয়ে স্নেহা। কলেজে আজকে পরীক্ষা আছে দুজনের। আপাতত কলেজে যেতেই হবে। দুদিন ধরে ধুম জ্বর থাকার কারণে খুব একটা পড়তে পারেনি ফারা। এখন হাঁটতে হাঁটতে বইয়ের চোখ বুলাতে লাগলো। কিরে ফারা, এখন তুই পড়ছিস? স্নেহার কথায় দুম করে বইটা বন্ধ করে দিল ফারা। পড়বো না তো কি করব? তুই কি আমাকে দেখাবি? নিজে তো একটা শব্দও পারিস না। স্নেহা 32 পাটির দাঁত বের করলো। পড়াশোনা কোনো কালেই তার মাথায় ঢুকে না। কলেজ গেটের কাছাকাছি আসা মাত্রই নজরে এলো সায়র, তাদের ব্যাচমেট। সায়রকে দেখে নাক ছিটকায় ফারা। যখনই দেখে তখনই বলবে, ও ফারা, তোমার অবস্থা কি? পড়াশোনার কি খবর? আচ্ছা, তুমি কি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো? ভেঙচি কাটলো ফারা। সে পড়াশোনা করবে না, পরীক্ষা দেবে না, তাতে কি ওর? সবসময় ছুকছুক করে খালি। স্নেহা কোনোই দিয়ে ধাক্কা দিল ফারাকে। ফিসফিসিয়ে বলল, ওই দেখ সায়র ভাইয়া। ফারা ফের নাক কুঁচকে নিল। কিসের ভাইয়া? ওই স্নেহা, ও আমাদের বয়সে, বুঝলি? ভাইয়া ডাকার কি আছে? দাঁত বের করে হেসে ফেলল স্নেহা। সায়র শক্তপোক্ত এক যুবক, তাকে দেখে বোঝার কোনো উপায় নেই সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। যেমন চেহারা তার উল্টো দিকে মন, মেয়েদের সাথে গায়ে পড়ে বন্ধুত্ব করতে চায়। ফারাকে এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে নিল। সায়র অল্প বিস্তর দৌড়ে এসে বলল, এই ফারা, চলে যাচ্ছ যে? ফারা মেয়েকে হাসি দেখিয়ে আওড়ালো, আরে যাচ্ছিলাম তো অফিস রুমে, আজকে ফি জমা দিতে হবে। সায়র হাসলো। হাসি দেখে গা পিত্তি জ্বলে উঠল ফারার। স্নেহা ব্যস্ত কণ্ঠে বলে উঠল, চল চল, দেরি হয়ে যাবে তো। ফারা একটু টেনেই বলল, হ্যাঁ সায়র, আমরা বরং আসি, আমাদের ফি দিয়ে আবার হল খুঁজতে হবে। সায়র বেশ বুঝতে পারছে তাকে পাত্তা দিচ্ছে না ফারা। রাগে জল শক্ত হয়ে এলো তার। মস্তিষ্কে জানান দিল, সে তো এই মেয়েকে পটিয়েই ছাড়বে। অফিস রুমে ফি জমা দিয়ে হলরুমে চলে গেল ফারা। সিট খুঁজতে নিল নিজের। পরীক্ষা শুরু হওয়ার আরও 30 মিনিট বাকি। এতক্ষণ ক্লাসে বসে থাকতে মোটেও ভাল লাগছে না। এই স্নেহা, চল বাহিরে যাই। নিজের পছন্দের একজন ফ্রেন্ডের সাথে গল্প জড়িয়েছে স্নেহা। এহেন মুহূর্তে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো বোধহয়। যা তো, এখন পারবো না। বগল দাবা করে স্নেহাকে নিয়ে বেরিয়ে গেল ফারা। বেচারি স্নেহা তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। তার পছন্দের মানুষ বলতে গেলে ক্রাশ তাকে রেখে এই ফাজিলটার সঙ্গে এখন ঘুরঘুর করতে ইচ্ছে হচ্ছে। গাল ফুলিয়ে হাঁটছে স্নেহা। একটু দূরে যেতেই নজরে এলো ওদের এলাকায় থাকা চেয়ারম্যানের বড় ছেলের বউকে। মহিলা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে ফারার পানে। ফারা ওনাকে দেখে কিছু বলল না, উল্টো মুখ বাঁকিয়ে যেতে লাগলো। পাশে থাকা আরেকজন চেয়ারম্যানের ছেলের বউকে ফিসফিসিয়ে বলতে লাগলেন, এই তো সেই মেয়েটা না, যারে জামাই বিয়ে করে রেখে গেছে? অনাকাঙ্ক্ষিত বাক্যগুলো কর্ণকুহুর হওয়া মাত্রই রাগে ফেটে পড়ল ফারা। পা জোড়া থেমে গেল তার।
তাদের কথোপকথন চলছে। আর হ্যাঁ, এই মেয়েটাই তো, দেখো কেমন নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে। সি! চুপ থাকতে পারল না ফারা। রাগে দুমদাম পা ফেলে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে আমার জামাই বিয়ে করে ফেলে যাক বা নিয়ে যাক, তাতে আপনাদের কি? আপনাদের তো আর বিয়ে করে ফেলে যায়নি। সমালোচনা না করে নিজের চরকায় তেল দিন। আর যদি আমাকে নিয়ে কানাঘুষা করতে শুনি তাহলে চুলগুলো আর একটাও মাথায় থাকবে না। মহিলা দুজন থতমত খেয়ে গেল। একে অপরের দিকে মুখ চাওচাই করছে। সি সি, কি বেহায় মেয়ে গো তুমি! লজ্জা বলতে কিছুই নেই। না নেই। মুখের ওপর উত্তর দিয়ে পা বাড়ায় ফারা। পরীক্ষা দেবে না সে। 1 বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। একটা অচেনা পুরুষ যার জন্য আজকেও তাকে কথা শুনতে হয়। আচ্ছা, সে কেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো নিয়ে গেল না? ফারাই বা কেন লোকটার নামে নাকফুল হাতে চুরি পরে বেড়ায়? ফাইলপত্র রেখে বাহিরের উদ্দেশ্যে বেরিয়ে গেল ফারা। স্নেহার জিনিসগুলো নিয়ে ছুটতে ছুটতে তার পিছু হলো। ফারা বেরিয়ে গেছে অনেক আগেই, তাকে খুঁজে পাওয়ার উপায় নেই। বাড়ির দালানে এসে কুয়া থেকে পানি নিয়ে মাথায় ঢাললো ফারা। বাড়ির কাজের মেয়ে সুরাইয়া আটকে উঠে দৌড় দিল। বড় চাচি, ও বড় চাচি, দেখে যাও ফারা আপা কি করতেছে। ও বড় চাচি, ও বড় চাচি। রান্নাঘরে ব্যস্ত ছিলেন আরিফা আহমেদ, সাথে ছিল জয়নাল আহমেদের স্ত্রী শায়লা আহমেদ। সুরাইয়ার চিৎকার শুনে বেরিয়ে এলেন ওনারা। বাড়ির পুরুষেরা আপাতত কাজে বেরিয়েছেন। আরিফা সুরাইয়াকে ধমক লাগিয়ে বললেন, কি হইছে, এমনি চিৎকার করছিস? সুরাইয়া রীতিমতো হাঁপাচ্ছে। ছোট চাচি, গিয়ে দেখো ফারা আপা কী করতেছে। ফারার নামটা শুনে বক্ষপৃষ্ঠে ধক করে উঠল আরিফা আহমেদের। দ্রুত পায়ে বাহিরে দালানে গেলেন। কুয়া থেকে একের পর এক বালতি পানি নিয়ে মাথায় ঢালতে ব্যস্ত ফারা। শায়লা তাড়াতাড়ি গিয়ে বালতি টেনে ধরে বলল, ফারা, এসব কি করতেছিস? বালতি ফেলে দিল শায়লা। আরিফা গিয়ে ঠাস করে একটা চর বসালো ফারার গালে। কি করছিস এগুলো? 2 দিন হলো জ্বর কমেছে আর তুই আজকে আবারও এভাবে পানি ঢেলেই চলেছিস, তাও আবার কুয়োর ঠান্ডা পানি। নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়েছে ফারা। বারংবার মস্তিষ্কে মহিলাগুলোর বাজে মন্তব্যগুলো যেন মাথা নাড়া দিচ্ছে। বিনা বাক্যে গটগট করে বাড়ির ভিতরে পা রাখলো সে। চুপচাপ এগিয়ে যেতে লাগলো উপরের দিকে। সেলোয়ার থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে মেঝেতে, তাও সে থেমে নেই। উপরে সিঁড়ি বেয়ে দোতলার ঘরে গেল। আরিফা আহমেদ চিন্তিত হলেন, ফারা তো শুধু শুধু এমন করবে না। শায়লা আহমেদ সুরাইয়াকে তাড়া দিল। সুরাইয়া পানিগুলো মুছে নিত, এক্ষুনি তোর চাচারা কাছ থেকে বাড়িতে চলে আসবে। সুরাইয়া রাগলো, ইস, এই ফারা আপার লাইগা আবারও ডাবল কাম করতে হইতাছে, ভাল লাগে না। মনে মনে বিড়বিড় করতে লাগলো সুরাইয়া। রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার কাছে চুপটি করে বসে রইল ফারা। বুকের ধুকপুকানি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 17 বছর বয়সে কত কি না দেখলো, কত মানুষ চিনে নিল। পুরোটা জীবন তো এখনও বাকি, আর কি কি দেখতে হবে আল্লাহই জানে। উঠে গিয়ে বাথরুমে জামা ছেড়ে বেরিয়ে এলো ফারা। বিছানায় মাথা এলিয়ে দিতে রাজ্যের ঘুম এসে হানা দিল আঁখি ফটে। আরিফা আহমেদ উকি দিয়ে দেখে গিয়েছেন মেয়েকে। মেয়েটা ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত করছেন না। স্নেহা আসলেই জানতে পারবে কি হয়েছিল। দরজা আলগোছা বন্ধ করে চলে গেলেন আরিফা আহমেদ। সমুদ্রের উত্তাল ও ভয়ঙ্কর রূপ প্রকৃতির এক অদ্ভুত শক্তি প্রদর্শন করে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে ইতিমধ্যে। সূর্যের আলো একদম ম্লান। মেঘের ভেতর বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশ নিজেই ক্ষুব্ধ হয়ে উঠেছে। জাহাজ এগিয়ে চলেছে সামনের দিকে, টহল দিচ্ছে। বিশাল বিশাল ঢেউ বাতাসের দাপটে সাগরের বুক চেড়ে উঠে আসছে একটু পরপর। ঢেউগুলো একে অপরের উপর আছড়ে পড়ছে জাহাজের দিকে, যেন বিশাল জলদৈত্য নামছে। সফেদ ইউনিফর্ম, মাথায় সাদা রঙের টুপি, যেখানে গোল্ডেন ব্রেড লাগানো, কাঁধে লাগানো ব্যাজ, হাতেও লাগানো ব্যাজ, কালো রঙের পালিশ করা বুট জুতা পরা। ধীরে ধীরে জাহাজের শেষ প্রান্তে এসে দাঁড়ালো লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। ঈগল পাখির চক্ষুদয় আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিল। কমান্ডার, আমাদের রওনা দেওয়ার সময় কি হয়েছে? তাসফিনের আন্ডারে কাজ করা একজন লেফটেন্যান্ট নাইম। তাসফিন আরও একবার সমুদ্রবক্ষে দৃষ্টি বুলিয়ে আওড়ালো, লেফটেন্যান্ট, আমাদের কি এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে? মৃদু হাসলো নাইম। কমান্ডার, আপনি চিন্তা করবেন না, এদিকটা বাকিরা সামলে নেবে। তাসফিন বিশেষ কিছু বলল না, বিনা বাক্যে এগিয়ে গেল জাহাজের ভেতরের দিকে। অনেকগুলো দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সেই যে 1 বছর পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সব ছেড়ে ছুড়ে এসেছিল, তারপর আর যাওয়াই হয়নি। বিশেষ দিনগুলোতে ছুটি পাওয়ার পরেও সে অন ডিউটিতেই ছিল। তাসফিনের সঙ্গে 1 বছর হলো কথা বলে না রুবিনা শেখ। সেই যে ছেলেটা গিয়েছে, এরপর আর ফেরেনি। আজকে যদি বিয়েটা মেনে নিত, তাহলে একটা মাহিনের মতো বাচ্চা থাকতো। ছেলে যেমন জেদি, তার মাও তেমন। ওর কথা একদম বলবি না নূপুর। সেদিন কি করছিল ভুলে গেছিস নাকি? হেসে ফেলল নূপুর। আম্মু, এজন্য তুমি ভাইয়ের সঙ্গে কথা বলবে না? দিব্যি তো সৌন্দর্য ভাইয়ের সঙ্গে কথা বলো।
চুপ করে রইলেন রুবিনা শেখ। ঝুমুর কথায়, ঝুমুর কলেজে গেছে। ঝুমুর, নূপুর এবং তাসফিন ভাই বোন। সহদর্য দেবরের বড় ছেলে। তাদের একটাই ছেলে। ফোনের টুং শব্দ হওয়া মাত্রই গামছায় হাত মুছে নিল নূপুর। চোখ দুটো তার চকচক করে উঠল। নাও, এসে গেছে আবার ফোন। এই নাও, কথা বলো। মুখ বাঁকিয়ে নেন রুবিনা শেখ। মায়ের বাচ্চামো দেখে আবারও হেসে ফেলল নূপুর। হ্যালো ভাইয়া, কেমন আছো? তাসফিন গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে। জঙ্গলের পথে রওনা হয়েছে তারা। সঙ্গে রয়েছে আরও কিছু কমান্ডার। বন্ধুদের নিয়ে বাড়ির পথে বেরিয়ে তাসফিন মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর মাহিন কোথায়? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। মাহিন খেলছে। এই মাহিন, তোর মামা কথা বলবে। কানে মোবাইল নিয়ে মাহিন বলল, মামা আমাকে মারছে মা। তুমি আম্মুকে একটু ফোন দাও, আমি বকে দিচ্ছি। চোখে মুখে আনন্দের ছড়াছড়ি মাহিনের। 5 বছরের ছোট ছেলেটা মাহিন। হ্যাঁ ভাইয়া বলো। তাসফিন ধমকে সুরে বলল, এই একদম তুই মাহিনকে কিছু বলবি না নূপুর। আমি কি বললাম ভাইয়া? ও তো সারাদিন। চুপ কর, আমি ওর সম্পর্কে একটা কথাও শুনতে চাই না। বিষণ্ণতায় ছেয়ে গেল নূপুরের মুখবয় জোরে। নূপুর, জি? আম্মু কোথায়? পাশে বসে শুনছে। ওনাকে ফোন দে। নূপুর ফোন এগিয়ে দিল রুবিনা শেখের দিকে। তিনি কথা বলতে চান না। তারপরে জোরপূর্বক ফোন দিল নূপুর। তারপর বলল, কি হুঁ? হেসে ফেলল তাসফিন। মায়ের অভিমানী কণ্ঠস্বর। ছেলে ফোরন কেটে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার কণ্ঠস্বর এমন কেন? একদম নেকামি করে কথা বলবি না তাসফিন। মায়ের রাগে মিশ্রিত কথাগুলো শুনে হেসে ফেলল তাসফিন। আপনার হাজবেন্ড কি আপনাকে কিছু বলছে নাকি? এতটা রাগ করছেন কেন? তেতে উঠলেন রুবিনা শেখ। তোর মতো না তোর বাপ। তুই যে কেমন আল্লাহ মালুমই জানে। একে তো নিজের বউ ফেলে চলে গেলি, এখন আবার মস্করা করছিস আমার সঙ্গে। বিয়ে করা নববধূ ফেলে আসা স্মৃতিগুলো মস্তিষ্কে নাড়া দেয়। চল শক্ত হয়ে এলো তাসফিনের। রাগলো সে, তবে তা সংযত করে। এই মুহূর্তে এটা কি আমার দোষ আম্মু? তুমি বললে বিয়ে করতে, করলাম। এখন যে সংসার করতে হবে সেটা তো বলনি। রুবিনা শেখ দাঁতে দাঁত পিষলেন। 1 বছর ধরে বাড়ি ফিরলি না। যদি ফিরতি, সংসারটা যদি করতি, তাহলে আজকে মাহিনের মতো তোর একটা বাচ্চা থাকতো। মায়ের কথায় চুপ থাকতে পারলো না তাসফিন। সশব্দে হেসে ফেলল। তুমি আর বদলাবে না আম্মু। রুবিনা শেখ কিছু বলতে নিবেন তার পূর্বেই তাসফিন ব্যস্ত কণ্ঠে বলল, আম্মু ফোন রাখছি কেমন, পরে কথা হবে। হলুদ রঙা শাড়ি, হাতে পায়ে হলুদ রঙের বাহারি চুড়ি এবং কানের পিঠে গুজে নিয়েছে অলকানন্দা ফুল। নিজেকে আয়নায় দেখে মুচকি হাসলো ফারা। তারপর নিজেকে দেখে লজ্জায় বলল, ওরে ফারা, এই রূপে তুই বাহিরে গেলে তো সবাই জ্ঞানই হারাবে। হতে পারে রূপের আগুনে ঝলসেও যাবে। আয়নায় নিজেকে দেখে হাসলো ফারা। আজকে তার আর স্নেহার ছোটবেলার বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান। সকাল সকাল যাবে ওরা, বেশি দেরি করা যাবে না। পায়ে উঁচু হিল জুতো পরে বেরিয়ে পড়লো ফারা। দালানের কাছে আসা মাত্রই পিছন ফিরে তাকালো। নবীন দাঁড়িয়ে রয়েছে। ফারা, কোথায় যাচ্ছিস? নবীন ফারার বড় ভাই, বয়সে গ্যাপ 2 বছরের। শায়লা আহমেদের ছেলে তিনি। ও মা, তুমি জানো না? ও, তুমি জানবে কি করে? তুমি তো ছিলেই না। আচ্ছা শোনো, আজকে বেলির গায়ে হলুদ ভাইয়া, ওই অনুষ্ঠানে যাচ্ছি। পা ফেলে এগিয়ে গেল নবীন। স্নেহা কোথায়? ও কি তোর সঙ্গে যাবে? আরে ও তো বাহিরে। এসে গেছি। দালানের কাছে এসে স্নেহা, সে হলুদ রঙা শাড়ি জড়িয়েছে। নবীন মৃদু হেসে বলল, আরে বাহ, 2 রাজকন্যাকে মাশাল্লাহ সুন্দর দেখতে লাগছে। স্নেহা এবং ফারা দুজনেই হাসলো। নবীন ফোন বের করে দুজনের ছবি তুলল। পকেটে ফোন গুজে বলল, চল আজকে আমি তোদের পৌঁছে দিয়ে আসি। ফারা ব্যস্ত কণ্ঠে আওড়ালো, আরে ভাইয়া লাগবে না, তোমাকে শুধু শুধু কষ্ট করে যেতে হবে না। তাছাড়া রাস্তায় তো আমাদের আরও ফ্রেন্ড থাকবে, ওদের সাথে নিতে হবে। তাহলে তোমার দেরি হবে আর তুমি এতক্ষণ অপেক্ষা করতে পারবে না। সশব্দে হেসে ফেলল নবীন। ফারার গাল টেনে বলল, ওরে আমার পাকা বুড়ি। আচ্ছা ঠিক আছে, যা তোরা, আর সাবধানে যাবি কিন্তু। ফারা হেসে ওপর থেকে মাথা দোলায়। তারপর স্নেহা আর ফারা দুজনেই বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে লোকমুখে শুনছে এলাকার শেষ প্রান্তে রফিক আজাদ ওনার বড় রিসোর্টে নাকি নেভি কমান্ডাররা উঠেছে। নেভি কমান্ডার শব্দটা তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারার। থমকালো তার হৃদস্পন্দন। পা জোড়া থামলো তার। স্নেহা আশ্চর্যের ন্যায় তাকিয়ে রইল। কিরে, থেমে গেলি কেন ফারা? দেরি হচ্ছে তো। ফারা চুল নড়ল না, দাঁড়িয়ে রইল ঠায়। যে লোকগুলো আলোচনা করছিল হেঁটে চলেছে নিজেদের মতো। স্নেহা পেছন ফিরে ফারার দিকে এগিয়ে এলো। ফারা, কিরে কি হয়েছে? অষ্টদয় তিরতির করে কাঁপছে ফারার। নেভির কমান্ডার, 1 বছর পূর্বে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল, সে অচেনা পুরুষ নাকি নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার ছিল। তুই শুনলি স্নেহা ওরা কি বলল? স্নেহা ভ্রু কুঁচকে নিল। হ্যাঁ শুনলাম তো। রফিক আজাদ ওনার রিসোর্টে কমান্ডার উঠেছে। তাতে তোর কি? ফারা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কি বলবে? না, আপাতত বলার কোনো প্রয়োজন নেই। আগে সঠিকটা জানার প্রয়োজন। না, বলছিলাম যে এর আগে কখনো আমরা স্বচক্ষে নেভিদের সামনে থেকে দেখিনি, তাই ভাবছি ফেরার সময় যাব। স্নেহা চকিত ঘাড় ফেরালেও তাকালো। কি বললি? তুই নেভিদের দেখতে শেষ প্রান্তে যাবি? ফারা বিরক্ত হলো। তো কি হবে গেলে?
হাঁটতে লাগলো ফারা। স্নেহা দ্রুতগতিতে পা বাড়ায়। এই চাচি জানলে কি হবে ভাবতে পারছিস? কিচ্ছু হবে না রে, তুই যাবি কিনা বল। অজ্ঞাত যেতে হবে স্নেহাকে, কিচ্ছু করার নেই। আকাশের নীলিমায় সূর্যের মেঘমাখা সোনালি আভা, পাখিদের ঘরে ফেরার ব্যস্ততা আর বাতাসে এক ধরনের মিষ্টি প্রশান্তি। নর্মাল ট্রাউজার আর তার সাথে ব্ল্যাক টি শার্ট, ট্রাউজারের পায়ের দিকটায় ম্যাচিং করা লেস লাগানো। পকেটে হাত গুজে রিসোর্টের চারিদিকে ঘুরে দেখছেন তাসফিন শেখ। রিসোর্টের পেছন দিকে নারকেল গাছের বাগান, ধীরে ধীরে রোদেলা আকাশ মুহূর্তেই মেঘে ঢেকে গেছে। আকাশ পানে এক পলক দৃষ্টি ফেরায় তাসফিন। বাগানের দিকে কারো পায়ের খসখসানির শব্দ শুনে কান খাড়া হয়ে এলো তার। সতর্ক ভঙ্গিতে পা টিপে টিপে এগিয়ে গেল তাসফিন। হলুদ রঙের আঁচল নজরে এলো তার। ঈগল চক্ষুদয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। কে ওখানে? বরুশালী কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারা। তারা এসেছিল লুকিয়ে লুকিয়ে নিভিদের দেখবে বলে, অথচ বাগানের দিকে আসতে গিয়ে হিল জুতো জোড়া সমস্যা করলো। একটা জুতোর হিল ভেঙে গেছে, সেটা তুলতে ব্যস্ত সে। সামনের দিকে তাকিয়ে আছে স্নেহা। আকস্মিক তাসফিনকে দেখে চিৎকার করে দৌড় লাগালো স্নেহা। ফারা পালা পালা। ফারা জুতো জোড়া ফেলে দৌড় লাগালো, কিন্তু তাতেও ব্যর্থ হলো সে। বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে তার নরম তুলতুলে হাতখানা। ঠিক তৎক্ষণাৎ টুপটাপ করে বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে তার ঝনঝন শব্দ তুলে মাটি স্পর্শ করতে লাগলো। গাছের পাতাগুলো ভিজে চকচক করে উঠেছে। বৃষ্টি যেন ধরণীকে সতেজ করে তুলতে ব্যস্ত। ধুলোবালি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে চারিদিকটায়। কে তুমি? আবারও একই কণ্ঠস্বর। এবার ফিরে তাকালো ফারা। ভেজা স্নিগ্ধ মুখশ্রী দেখে হৃদস্পন্দন ধুক করে উঠল। তাসফিন। অষ্টদয় আলাদা হয়ে এলো। হাতের বাঁধন হলো ঢিলে। বাহিরে ঝিটি ঝিটি বৃষ্টি পড়ছে এখনো। সন্ধ্যা ঘনিয়ে এলো। টাওয়াল দিয়ে মাথাটা মুছে বারান্দায় মেলে দিল ফারা। দৃষ্টি তার বৃষ্টির দিকে। এই তো কিছুক্ষণ আগে কোনো কিছু না থাকায় আকাশ পেটে বৃষ্টির পানি বাড়ির মাঝখানে পড়ছে। বাড়ি ধুয়ে নোংরা পানিগুলো বেরিয়ে যাচ্ছে ছোট্ট পাইপ দিয়ে। পিলারের কাছে দাঁড়িয়ে আছে ফারা। মনে পড়ে যাচ্ছে ঘণ্টাখানেক আগের দৃশ্য। সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের হাতে বন্দী ছিল তার কোমল হাত। তাকিয়েছিল নির্বিশেষ। চোখের গভীরতায় কী ছিল যেন। লম্বা সুটাম দেহি সুশ্রী চেহারার অধিকারী, গাল জোরে ছাপাদাড়ি। বৃষ্টির পানিতে ভিজে গায়ের কালো টি শার্ট লিপটে ছিল। হাতের বাঁধন ঢিলে হতেই ছুটে পালালো ফারা। আসার সময় এক নজর পিছন ফিরে দেখেছিল সে। লোকটা সেই একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। ফারা, খেতে আয়। মায়ের কণ্ঠস্বর শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো ফারা। দ্রুত পায়ে নিচে গেল। রান্নাঘরের পাশে ডাইনিং টেবিল। খেতে বসেছেন জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ, নবীন আহমেদ আর স্নেহা। পদে পদে হাসি দিচ্ছে স্নেহা। ফারা টুপ করে পাশের খালি চেয়ারে বসে পড়ল। স্নেহার দিকে চোখাচোখি হতেই স্নেহা কটমট করে তাকালো তার দিকে। চোখে চোখেই যেন বলছে, তোর জন্য আমার এই অবস্থা। তুই যদি না যেতি তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না, আর না আমার হাসিতে হাসিতে জান বের হতো। কথাগুলো মুখ ফুটে বলতে পারল না স্নেহা। চোখে চোখে বুঝিয়ে নিল ফারা। হঠাৎ ফুস করে একটা শব্দ হলো। একে অপরের দিকে মুখ চাউচাই করলো উপস্থিত সবাই। ফারা কি একটা ভেবে জোরে জোরে হেসে উঠল। আরিফা আহমেদ মেয়ের হাসির কারণ খুঁজে পেলেন না। শায়লা আহমেদ বেকুবের ন্যায় শুধরালো, তুই হাসছিস কেন ফারা? ফারা কিছু বলতে নিয়েও থেমে গেল। পায়ে তার ক্ষীণ ব্যথা অনুভব করলো। স্নেহা পা দিয়ে চেপে ধরেছে তাকে। অভিজ্ঞতায় চুপ থাকতে বলছে। খাওয়া শেষে দুজনই রুমের দিকে এগুচ্ছে। আকস্মিক ফারা স্নেহার কানে ফিসফিস করে বলল, আমি কিন্তু শুনেছি তুই হাঁচি আটকাতে গিয়ে পাত দিয়েছিস। দাঁত কটমট করে তেড়ে আসে স্নেহা। ফলস্বরূপ এক ছুট লাগালো ফারা। তোর ভবিষ্যৎ জামাইকে এই কথা বলে দিব একদিন। ফারার বাচ্চা, তোকে আমি। ফারাকে আর পায়কে দৌড়ে রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। নিজ রুমে বিছানায় উপর হয়ে শুয়ে আছে তাসফিন। কপালের উপর এক হাত রাখা, দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। অথচ মোর মস্তিষ্ক দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদলখানে। বৃষ্টির পানিতে ভিজে চকচক করছিল তার কবুতরি পেলব। ছোট্ট খাট্ট দেহখানা অষ্টদয় কাঁপছিল তিরতির করে। তাসফিন এক মুহূর্তের জন্য বশীভূত হয়ে গেল। হারিয়ে ফেলল নিজ সত্তা। দম বন্ধকর এক পরিস্থিতিতে থমকেছিল তার হৃদস্পন্দন। চকিতে বিছানায় উঠে বসল সে। শান্ত শিশিল দৃষ্টি অশান্ত হয়ে এলো। এলোমেলো দৃষ্টি ফেলল চারপাশে। এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল তার সদ্য বিয়ে করা বধূর কথা। বিয়ে বাড়িতে যাবে আহমেদ পরিবার থেকে ফারা, স্নেহা, নবীন, আরিফা আহমেদ এবং শায়লা আহমেদ। কত করে বলেছে যাতে বেলির বিয়েতে তারা থাকে। গোধূলি নেমে এসেছে। রাত 8টায় বিয়ে। এখনই বের হতে হবে, না হলে দেরি হয়ে যাবে। কমলার মধ্যে স্বর্ণের জরির কাজ করা একটি শাড়ি পরেছে আরিফা আহমেদ। শায়লা একই রকম, তবে তা নীলের মধ্যে পড়েছে। ফারার রয়্যাল ব্লু জারদৌসি লেহেঙ্গা, গাঢ় নীল রঙের একটা লেহেঙ্গা ভারী কাজ করা পড়েছে, যার রাজকীয় লুক দেওয়া। গোল্ডেন শেডের এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা রয়েছে।
স্নেহা নিয়ন গ্রিন মিরর ওয়ার্ক লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার বডি ও দোপাট্টায় ছোট ছোট আয়নার কাজ করা। গাড়িতে বসে আছে সবাই। যত এগুচ্ছে বুকের মধ্যে ধুকপুকানি তীব্রতর হচ্ছে ফারার। তার কারণ বোধগম্য নয়, আকস্মিক মনে হচ্ছে কাছের মানুষ খুব কাছে রয়েছে। গোলাপি অষ্টযোগল বারংবার ভিজিয়ে নিচ্ছে সে। বিয়েবাড়িতে যেন হাঁসফাঁস লাগছে তার। কেন জানি মনে পাড়ায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার সম্ভাবনা দোলা দিচ্ছে। মনে মনে আল্লাহকে ডাকছে ফারা, ইয়া আল্লাহ, কিছু হবে না তো? কেন জানি ভয় হচ্ছে, আপনি সাহায্য করুন। ফারাকে চিন্তিত দেখে স্নেহা ফিসফিসিয়ে শুধায়, কি হয়েছে তোর? কই কিছু না তো। দেখ, একদম মিথ্যা কথা বলবি না। কাল থেকে দেখছি কেমন একটা করছিস, চাচিকে বলবো কি না। ফারা ঘাবড়ে গেল। স্নেহার সন্দেহ দূর করতে মেয়েকে মন খারাপ করে বলল, আরে যেমন কিছু না, ওই যে বেলির বিয়ে হয়ে যাবে তাই ভয় করছে। হেসে ফেলল স্নেহা। ও এই ব্যাপার, আরও একদিন আমিও মন খারাপ করব, যেদিন তোর বিয়ে। ফারা চকিত দৃষ্টি ঘুরিয়ে নিল, দৃষ্টি ফেলল আকাশপানে। স্নেহা অপরাধী মুখ করে বসে রইল। ভুলবশত অতীতের তীক্ষ্ণ স্মৃতি মনে করিয়ে দিয়েছে সে। বিয়ে বাড়িতে চলছে অতিথিদের আগমন। বিয়ে শুরু হবে আরও 1 ঘন্টা পর। নাচ গান হাসি আড্ডায় মুখরিত চারিদিক। এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে ফারা। প্রবলেম হয়ে গেছে তার। লেহেঙ্গার সঙ্গে পরিহিত ব্লাউজের ফিতা খুলে গেছে। লজ্জায় আড়ষ্ট হয়ে ওড়না টেনে নিয়ে নিজেকে ঢেকে নিল। স্নেহাটা নেই, বেলির কাছে আছে। ওখানে বরের বন্ধুদের সঙ্গে সবাই মিলে দুষ্টুমি করতে ব্যস্ত। আশেপাশে কোথাও আরিফা আহমেদকে আর শাইলা আহমেদকে দেখতে পাচ্ছে না ফারা। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক অপরিচিত ছেলে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বিষয়টা খেয়াল করেনি ফারা, আর খেয়াল করলেও তার ছোট মস্তিষ্কে প্রভাব ফেলতে পারেনি। ওনার একাংশ লুটিয়ে পড়েছে পিঠ বেয়ে। সেদিক পানে নজর নেই তার। সে তো ফিতা ধরে দাঁড়িয়ে রয়েছে, কাউকে খুঁজে চলেছে। বলতে চাইছে নিজের সমস্যার কথাটুকু। কোনো উষ্ণ ছোঁয়া পেয়ে ফিরে তাকালো ফারা। মুখশ্রী দেখার পূর্বেই তাকে টেনে নিয়ে এগুতে লাগলো ডান দিকে। অপরিচিত একজন পুরুষ আরও খানিকটা এগিয়ে গিয়ে একজন ভদ্র মহিলাকে আঙ্গুলের ইশারায় ডাকলেন। মহিলা সহসা এগিয়ে এলেন। কিছু একটা বলতেই ভদ্রমহিলা কাছে এলো ফারার। দেখি পিছন ঘোরো, আমি ফিতে বেঁধে দিচ্ছি। ভরকালো ফারা, তবে প্রতিউত্তর না করে পিছন ফিরে ভদ্রমহিলাটা ফিতাটা বেঁধে দিলেন। ভারী মিষ্টি মেয়ে। ফারা কিছু বলল না, নিজ জায়গায় ফের চলে গেল ভদ্রমহিলা। সামনে দাঁড়ানো পুরুষ এগিয়ে যেতে লাগলো। ফারা আটটাই করে জিজ্ঞেস করলো, শুনুন। সহসা ফিরে তাকালো তাসফিন শেখ। তাসফিনকে দেখে পিলি চমকে উঠে ফারার। কম্পিত হয় বক্ষস্থল। আপনি? সেদিন নারকেল বাগানে হাত ধরা লোকটাকে দেখে হৃদস্পন্দন বেড়ে গেল। ফাঁকা ঢোক গিলল সে। তাসফিন চোখে হাসলো, মুখশ্রীর জোরে অদ্ভুত গাম্ভীর্য ভাব। কি ভেবেছিলে আমি তোমাকে ধরতে পারবো না? আরেক দফা চমকে ওঠে ফারা। সে তো শুধু দেখতে গিয়েছিল নেভিদের দেখতে কেমন হয়, সামনাসামনি কখনোই দেখেনি। তাই এখন এই লোকটা কি তাকে ধরতে এসেছে? ফের সামনে থেকে শব্দ এলো, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন। পরের বাক্যটুকু উচ্চারণ করার পূর্বেই ফারা পিছন ফিরে ছুট লাগালো। এখানে থাকা মানে বিপদ। কখন তাকে ধরে নিয়ে যায় আল্লাহই জানে। আরিফা আহমেদকে খুঁজতে লাগলো ফারা। অবশেষে দেখাও মিলল। বেলির মায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত তিনি। ফারা চুপটি করে সেখানে চলে গেল। চুপচাপ ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছে। দৃষ্টি তুলে সন্ধানী দৃষ্টিতে তাকালো আশেপাশে। লোকটা আসছে না তো। সামনে নজর যেতেই দেখতে পেল তার দিকে তাকিয়ে আছে কমান্ডার। আঁকিদের ছোট হয়ে এলো তার। ঘন পল্লব বারংবার ফেলছে। সামনে 5 জনের মতো পুরুষ, সবাই একই রকম সেজেছে। কালো স্যুট, ভিতরে অফ হোয়াইট শার্ট। কমান্ডার একই পোশাকে আছে, শুধু তার চুলগুলো স্প্রে করা। আবারও ফাঁকা ঢুক গেল ফারা। সামনের পুরুষের দৃষ্টি যে তীক্ষ্ণ, বুকে হাত ভাঁজ করে সম্পূর্ণ দৃষ্টি তার দিকে নিক্ষেপ করেছে। অকস্মাৎ দৃষ্টি বদলায় তাসফিনের। আরিফা আহমেদকে দেখে চমকিত হলো। ওনাকে চিনতে বেগ পোহাতে হলো না। কপাল বেয়ে ঘাম গড়িয়ে গেল তার। তবে কি তাসফিন যা ভেবেছে তা সত্যি? ওই মেয়েটা তার নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল, এসব কি ভাবছি আমি? কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো তাসফিন। সহদর্য দাঁড়িয়ে আছে। ভাই, কি হয়েছে তোমার? চিন্তিত দেখাচ্ছে যে। তাসফিন সংকুচিত স্বরে বলল, না তেমন কিছু না। সহদর্য মৃদু স্বরে বলল, তুমি কি ওনাকে দেখেছো? ওই যে আরিফা আন্টি? তাসফিন ছোট্ট করে জবাব দিল। সহদর্য ফোন এগিয়ে দিতে দিতে বলল, আম্মু অনেকক্ষণ ধরে কল করছে, তোমার ফোনটা আমার কাছে ছিল। কিছু একটা ভাবলো তাসফিন, ততপর ফোন হাতে নিয়ে বাহিরের দিকে গেল। রুবিনা শেখ অপর পাশে ফোনের অপেক্ষায় রয়েছেন। তাসফিন কল রিসিভ করা মাত্র ধমক দিয়ে বললেন, তাসফিন
তুই এমন কেন? অনেকক্ষণ ধরে কল করছিলাম। রুবিনা শেখকে অবাক করে দিয়ে তাসফিন শোধায়, আচ্ছা মা, ওই যে আমার বিয়ে করা হবু বউ ফেলে গেছিলাম, তার ছবি থাকলে দাও তো। তেলে বেগুনে জ্বলে উঠল রুবিনা শেখ। ফেলে গেছে 1 বছর আগে, একবার ঘুরে দেখার প্রয়োজন বোধ করেনি, এখন আসছে ছবি চাইতে। তুই আমার সামনে থাকলে কান ছিঁড়ে ফেলতাম তাসফিন। 1 বছর আগে মনে ছিল না আমার বউটাকে এক নজর দেখে যাই? মাসের পর মাস বাহিরে থাকলি, জাহাজ নিয়ে ঘুরঘুর করলি, অথচ ফোন করে জানতেও চাইলি না তোর বইয়ের কথা। আর জানতে চাইবি বা কী করে? তুই তো বউ ঘরেই তুলিস নাই, বেয়াদব ছেলে একটা। আজকে তোর শখ হয়েছে বউ দেখার, এই তোর লজ্জা? টুকটুক করে শব্দ হয়ে ফোনটা কেটে গেল। কেটে যায়নি, তাসফিন কেটে দিয়েছে। এত লম্বা ভাষণ শোনার আর কিছু শুনতে ইচ্ছা করছে না তার। ভেতরে এলো তাসফিন, আশেপাশে তাকিয়ে সন্ধানী দৃষ্টিতে খোঁজ করলো রমণীকে, অথচ তার দেখা নেই। খোঁজ নিতেই হবে এই মেয়েকে। যদি অপরিচিত হয় তাহলে ভালো, আর যদি পরিচিত হয় তাহলে তো আরো ভালো। 1 বছর স্বামী থেকে দূরে থাকার অপরাধে তাকে বন্দি বানাবো। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি। টুপটাপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে, গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে, রাস্তার ধারে গর্তগুলোতে পানি জমতে শুরু করেছে রীতিমতো। স্টেলাওয়ার কিছুটা উপরে তুলে হেঁটে যাচ্ছে ফারা। আজকে বুঝি তার সাথে এমনই হওয়ার কথা ছিল। কিছুটা দূরে লালটুর চায়ের দোকানের কাছে দাঁড়ালো। বৃষ্টিটা একটু কমে এলেই কলেজে যেতে হবে। অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। আজকে স্নেহা আসেনি, বলল তার ভাল লাগছে না। এখন কাউকে না কাউকে তো যেতেই হবে, সেই সুবাদে ফারাকে আসতে হয়েছে। বিধিবম হঠাৎ করে বৃষ্টিটাও শুরু হলো। ভালোই হয়েছে, বেশি বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে এসেছে, না হলে ভিজতে হতো অনেক। বাহিরে অবস্থা দেখে চিন্তিত হলেন আরিফা আহমেদ। মেয়েটা ছাতা ছাড়াই কলেজে বেরিয়েছে। ওদিকে স্নেহা পড়ে ঘুমাচ্ছে। চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে তিনি। নবীনটা জয়নাল আহমেদের সঙ্গে বাহিরে গিয়েছে। পুরুষ বলতে সাজ্জাদুল আহমেদ ছাড়া আর কেউ নেই। সুরাইয়া বাহিরের জামাগুলো কেচে দড়িতে মেলে দিয়ে বাহিরে এলো। ছোট চাচি, আমার কাপড়গুলো মেলে দিছি। কপাল চাপড়াচ্ছেন আরিফা আহমেদ। হাই রে কপাল। আচ্ছা সুরাইয়া, তুই কি চোখে কম দেখিস? সুরাই মাথা চুলকাতে লাগলো। সে আবার কি ভুল করলো? কেন গো ছোট চাচি, আমি আবার কি করলাম? এই যে বৃষ্টি পড়ছে, তুই দেখছিস না? কাপড়গুলো নিশ্চয়ই ছাদের দড়িতে নেড়ে দিয়ে আসছিস। জিভ কাটলো সুরাইয়া। সত্যি ভুল করে ফেলেছে সে। ইস, কি লজ্জা। আমি এখনই নিয়ে আসছি। সুরাইয়া এক মুহূর্ত দেরি করলো না, ছুটে গেল ছাদের দিকে। আরিফা আহমেদ রান্নাঘরে গেলেন। শায়লা আহমেদ মাছের টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রাখলেন। জানো আপা, সুরাইয়া কি করছে? ফ্রিজ বন্ধ করে এলো শায়লা আহমেদ। কি করছে আর বলো না, বৃষ্টির মতো কাপড় মেলে দিছে সালতে। সহসা হেসে ফেলল শায়লা আহমেদ। এখন আবার গিয়েছে কাপড় তুলে আনতে। শায়লা আহমেদ হাসতে হাসতে বলল, ওর আর বুদ্ধি হবে না। মুহূর্তের মধ্যে মলিনতা দেখে আরিফা আহমেদের মুখাবয়ব জুড়ে, কি রে, তোর আবার কি হয়েছে? আপা, ফারাকে নিয়ে বড্ড চিন্তা হয় গো। মেয়েটার বুদ্ধি যে কবে হবে। কোথায় কথায় তর্কে জড়ায়, যাকে তাকে শুনিয়ে দেয়, অতিরিক্ত চঞ্চল। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বললেন শায়লা আহমেদ, ওসব নিয়ে চিন্তা করিস না, আমাদের ফারা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। আর ওকে চঞ্চলের কারণেই তো এতটা ভালোবাসে সবাই। সবসময় প্রাণবন্ত হাসিখানা ঠোঁটে ঝুলে। চাপা দীর্ঘশ্বাস ফেলল আরিফা আহমেদ। তারপরেও আপা, এলাকার লোকজন কি কম কথা শোনায়? সেদিন স্নেহা এসে বলল, শুনলে না, চেয়ারম্যান বাড়ির বড় ছেলের বউ নাকি তাকে অনেক কথা শুনিয়েছে। সেও পাল্টা শুনিয়ে দিয়েছে। ওসব নিয়ে এত ভাবিস না, বাদ দে। মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে। আকাশটা ঘন মেঘে ঢাকা। সূর্যের আলো ফুটতে পারছে না ঠিকমতো। কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে। মাটির গন্ধ আরও তীব্রতর হয়ে উঠেছে। সালোয়ারের পায়ের অংশ একটু উপরে তুলে কলেজ গেটে ঢুকলো ফারা। অফিস রুমের বাহিরে ভিড় জমেছে। অনেক ছাত্রছাত্রী আজকে এসেছে। সবাই তো আসবে, অনেকেই তো অ্যাডমিট কার্ড নেয়নি। দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে ফারা। ব্যাগ রেখে বসলো। এদিক ওদিক সেদিক তাকাচ্ছে বারংবার। আনমনে ঘাড় ফিরিয়ে ডান দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। আকস্মিক থমকে গেল, আবার তাকালো সেদিক। লেফটেন্যান্ট কমান্ডার দৃষ্টি সূচালো, হাত বোলাচ্ছে, ক্লিন সেভ গালটায়। ফাঁকা ঢোক গেল ফারা। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। বড় বড় কদম ফেলে এগিয়ে এলো তাসফিন। পালাতে চাইল ফারা, অথচ তা করার পূর্বে তীক্ষ্ণ ক্ষোভ মিশ্রিত কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করল, একদম পালাতে চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হবে। পা দুটো স্থির হয় ফারার। কম্পন অনুভব করে সর্বাঙ্গে। ঘুরে তাকালো তৎক্ষণাৎ। আলতো করে ঠোঁট ভিজিয়ে বলল, দেখুন, আমরা শুধু আপনাদের দেখতে রিসোর্টে গিয়েছিলাম, আর কিছু না। এর আগে কখনো নেভিদের সামনে থেকে দেখিনি, তাই এখন এটা ধরে যদি আপনি আমাকে ফলো করেন, এটা মোটেও ভালো দেখায় না। আপনি জানেন না, ছোটরা বড়রা ফলো করলে ভালো দেখায় না।
ফারা একবার যদি মুখ উঁচিয়ে চাইতো তাহলে বোধহয় চমৎকার হাসিটুকু দেখতে পেত তাসফিন শেখের ওষ্ঠে ভাঁজে। শোনো মেয়ে, আমি মোটেও তোমাকে ফলো করে আসিনি, বুঝতে পেরেছ? আমার অতটা সময় নেই যে তোমার মতো চুনোপুটির পেছনে থাকবো। আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, তাই এসেছি। কথাটুকু বলে উল্টো ফিরে গেল তাসফিন। নতমস্তক উঠিয়ে তাকালো ফারা। সে কি বেশি বেশি বলে ফেললো? ভাবনায় পড়ে গেল। নৈঃশব্দ হাসছে তাসফিন, এগিয়ে চলেছে সামনের দিকে। এখানে কলেজে আসার বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে তার। এই কিশোরী কন্যার ব্যাপারে জানাটা প্রয়োজন। যদি অপরিচিত কেউ হয় তাহলে 7 খুন মাপ, আর যদি পরিচিত কেউ হয় তাহলে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের আজীবনের বন্দিনী হবে। আজকে তাদের ফেরার কথা ছিল, অথচ ফেরেনি সে। বাকি টিমকে পাঠিয়ে দিয়েছে। রিসোর্টে রয়েছে শুধু সৌন্দর্য আর তাসফিন শেখ দুজনই। প্রিন্সিপালের কক্ষে অপেক্ষা করছে তাসফিন। অহেতুক সময় নষ্ট করার মতো মানুষ সে না, অথচ আজ তাকে এখানে অনেকটা সময় দিতে হচ্ছে। তবে দোষ কি হতো যদি একটুখানি সময় দিয়ে অসময়ে পাশে থাকা মানুষটিকে পেয়ে যায়? হ্যালো মিস্টার তাসফিন শেখ। অর্ধবয়স্ক লোকটি ভেতরে প্রবেশ করেই তার সঙ্গে কুশন বিনিময় করল। হ্যালো মিস্টার জায়ান, আমাদের কি সৌভাগ্য আপনার মতো একজন কমান্ডার এসেছে কলেজে। অল্প হাসল তাসফিন। লেফটেন্যান্ট কমান্ডার পদটি নৌবাহিনীর একজন মধ্যস্তরের অফিসারের র্যাঙ্ক, যা সাধারণত লেফটেন্যান্টের পর এবং কমান্ডারের আগে বসে। এই পদে পৌঁছানোর জন্য সাধারণত কয়েক বছরের অভিজ্ঞতাও প্রয়োজন হয়। বেশিরভাগ নৌবাহিনীতে লেফটেন্যান্ট পদে 6 থেকে 8 বছর কাজ করার পর এই পদে পদোন্নতি দেওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে 28 থেকে 30 বছর বয়সেও কেউ কেউ এই পদে পৌঁছাতে পারেন। তাসফিন শেখ, বয়স 29-এর কোঠায়। নিজের দক্ষতা ও অভিজ্ঞতা থেকে নিজ জায়গা তৈরি করে নিয়েছে সে। নিজ সাহসিকতার মাধ্যমে অর্জিত হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার পদটি। দেখুন, এসব বলে লজ্জা দেবেন না। আমি এক বিশেষ কারণে এসেছি। বলতে পারেন ব্যক্তিগত তথ্য প্রয়োজন। প্রিন্সিপাল জায়ান আহমেদ চেয়ারে বসলেন। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি সাহায্য করতে পারি? অদূরে দাঁড়িয়ে একটি ছবি তুলেছে তাসফিন। হয়তো একটুখানি অসৎ হয়েছে সে, তবে তাতে আক্ষেপ নেই তার। এই মেয়েটা, ওর সম্পর্কে ইন ডিটেলস সব বলুন। ফারাকে দেখে ঈষৎ নজর লুকালেন জায়ান আহমেদ। ফারা সম্পর্কে জানতে চাচ্ছেন মিস্টার তাসফিন? ফারা দুবার বিড়বিড় করে আওড়ালো তাসফিন। হ্যাঁ, ওই যে বললাম একটু ব্যক্তিগত প্রয়োজন আছে। গোপনে নিঃশ্বাস ফেললেন জায়ান আহমেদ। মুখবয় খুব একটা সুবিধা লাগছে না তার। কি হয়েছে মিস্টার জায়ান? কিছু বললেন না যে? ওর নাম ফারা আহমেদ, সাজ্জাদুল আহমেদের একমাত্র মেয়ে। বয়স সবে 17 বছর। আমাদের কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। খুব হতাশাজনক কথা হচ্ছে 1 বছর আগে ফারার বিয়ে হয়েছিল, কিন্তু তার স্বামী সেদিনই ফেলে চলে যায়। এই দুর্নাম নিয়ে গত 1 বছর ধরে কাটছে তার। নৈঃশব্দে উঠে দাঁড়ালো তাসফিন। হৃৎপিণ্ড প্রবল বেগে ছুটে চলেছে। তাসফিনের গলা শুকিয়ে আসছে, হাতের আঙুল কাঁপছে অজান্তেই। বুকের ভেতর যেন ঝড় বইছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশে পরিবেশ থমথমে। অদৃশ্য কোনো বোঝা চাপিয়ে দিচ্ছে তাকে। এক পা এগিয়ে থেমে যায় সে। দম বন্ধ অনুভূতি ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। কিছু একটা ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর, অনিবার্য। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। তাসফিনের চোখের পাতা ভারী হয়ে আসছে। তার কানে সব শব্দ দূরে সরে যাচ্ছে। আলতো করে ঠোঁট ভিজিয়ে নিল। প্রিন্সিপালের কক্ষ থেকে বের হয়ে এলো অফিস রুমের দিকে। ফারা লাইনে দাঁড়িয়েছে। হাতঘড়িটা সময় দেখে নিচ্ছে বারবার। চঞ্চল দৃষ্টি এদিক সেদিক ঘুরপাক খাচ্ছে। হাতে খামচে ধরেছে ওড়নার শেষ প্রান্তটুকু। ছোটোখাটো শরীরটা। তাসফিন চমকালো প্রচুর। এই বাচ্চা মেয়েটা তার স্ত্রী। এই পবিত্র মুখখানি সে এক পলক ফেলেও দেখেনি। চলে গিয়েছিল 1 বছর পূর্বে তাকে ফেলে। তাসফিনের চোখ স্থির হয়ে রইল ফারার উপর। 1 বছর, মাত্র 1 বছর, অথচ মনে হচ্ছে 2 জন্ম পেরিয়ে গেছে। এই চঞ্চল ছোটোখাটো মেয়েটা তার স্ত্রী, অথচ সে তাকে এক মুহূর্তের জন্য বুঝতে চায়নি, চিনতে চায়নি। তাসফিনের বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল। সময় থেমে গেল যেন। অথচ ফারা তখনও বারবার হাতঘড়ির দিকে তাকাচ্ছে অপেক্ষায়। রাত গভীর, সড়ক ফাঁকা। শুধু স্ট্রিট লাইটের ক্ষীণ আলো পড়ছে কালো পিচের উপর। হালকা ঠান্ডা বাতাস বইছে। আশেপাশে নিস্তব্ধতা। তাসফিন স্টিয়ারিং শক্ত করে ধরে আছে। তার চোখ সামনে, কিন্তু মন কোথাও হারিয়ে গেছে। ফারার মুখটা বারবার তার চোখে ভাসছে। এই অপেক্ষারত চোখ। অভিমানের আড়াল যা তাসফিন সেদিন এড়িয়ে গিয়েছিল। গাড়ির গতিবেগ একটু বেশি। মাথার ভেতর চিন্তার ঝড়। সে কি ঠিক করেছিল 1 বছর আগে সেই ভুল কি আর ফিরে ঠিক করা যাবে না? হঠাৎ কোথাও থেকে যেন একটা চিৎকার ভেসে এলো। সামনে এক ঝলক আলো, একটা ট্রাক। তাসফিনের 2 হাতে স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে ধরল। ব্রেক চাপতে গিয়ে যেন দেরি হয়ে গেল। ধাক্কা। একটা প্রচণ্ড শব্দ। শরীরটা ঝাঁকিয়ে উঠে গেল। পৃথিবী যেন উল্টো যেতে লাগলো। রাতের নীরবতা চিত্তে এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল। শহরের এক ফাঁকা রাস্তায় তাসফিন দ্রুত হাঁটছিল। প্রচণ্ড রকম আঘাত পেয়েছে ইতিমধ্যেই। পায়ের গতি দ্রুত।
কিছুতেই ঠিক লাগছে না তার কাছে। আপাতত রিসোর্টে পৌঁছাতে হবে তাকে। চারপাশ নিস্তব্ধ, শুধু জুতার শব্দে প্রতিধ্বনিত হচ্ছে ফাঁকা রাস্তা। তখনই একটা চাপা আওয়াজ আসছে, সসপ্যাক। তাসফিন কিছু বোঝায় ওঠার আগেই বুকের বাঁ দিকে প্রচণ্ড এক আঘাত। শরীরে ভারসাম্য হারিয়ে কয়েক কদম টলতে টলতে পড়ে গেল রাস্তার পাশে। চারপাশ ঝাপসা হয়ে আসছে, মাথার ভিতর তীব্র ঘূর্ণি, বুকের কাছে গরম আঙুলের ছোঁয়া সে অনুভব করলো রক্ত। দূরে কোথাও একটা গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ, তারপর দ্রুত মিলিয়ে যাওয়া ইঞ্জিনের গর্জন। তাসফিন নিঃশ্বাস নিতে চাইল, কিন্তু বাতাস যেন আটকে গেছে কোথাও। চোখের সামনে অন্ধকার নেমে আসছে। শুনতে পাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? লেফটেন্যান্ট সাহেব, কথা বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন? আধো আধো চোখ মেলে তাকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাসফিন।